চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সবুজ জামানের কাছে। ফিরে এলাম আপনার কাছে। সুন্দর একটা সময় আমরা পার করছি, সকালবেলা মানে অনেক সুন্দর। আর এই সুন্দর শুভ্র সময়টাতে একটা গান দিয়ে আমরা শুরু করতে চাই। শুরুর গানটা কি শোনাচ্ছেন? সিনেমার গান করছি, দেন মোর সিনেমার গান, শুধু একবার বলো ভালোবাসি। গানটা আমার খুব অসম্ভব প্রিয় একটি গান। আমি যত বাড়ি বিভিন্ন জায়গায় গান করার সুযোগ হয়েছে, আমার এই গানটা দিয়ে আমি আসলে শুরু করি। ওয়াও, যে একটু চেষ্টা করি। শুনবো। আহা লা 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 আহা হা 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 আহা শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার, হাসি মুখে পড়বই মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই বুকের ভেতরে যে মন, সেই মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। সেই প্রথম দেখারই ক্ষণে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমারই নাম লিখেছি, আমি তোমারই নাম লিখেছি। মন চাই সারাক্ষণ ছেড়ে বাঁধা বন্ধন, তোমারই কাছে শুধু ছুটে আসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার বলো ভালোবাসি। বাহ, গানটা অনেক সুন্দর, মানে সহজ কথায় অনেক কিছু বুঝিয়ে দেওয়া। সবচেয়ে বড় কথা, ভালোবাসাটা সত্যি কি অদ্ভুত, তাই না? মানে প্রিয় মানুষ একবার ভালোবাসি বললেই জীবনের সকল সার্থকতা বোধহয় চলে আসে। অবশ্যই তাই। আর গানটা আসলে খুবই জনপ্রিয় একটি গান, 90s-এর আমাদের মৌসুমী আপা এবং সালমান শাহ অভিনীত, আমাদের সবার স্বপ্নের নায়ক সালমান শাহ অভিনীত খুবই জনপ্রিয় একটি গান। এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত আমার খুবই প্রিয় একজন সিঙ্গার খালিদ হাসান মিলু। আমি খালিদ হাসান মিলুর অসম্ভব একজন ফ্যান এবং তার গান আমি বেশি করার চেষ্টা করি। আর শিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের পছন্দের কিছু কিছু গান থাকে। আপনি যেটা বলছিলেন যে যে কোনো জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়া হলেই এই গানটা দিয়ে শুরু করা হয়। হয় কি, সেই পছন্দের গানগুলো দিয়ে যদি শুরু করা না যায়, নিজের মধ্যে না কেমন একটা অপূর্ণতা কাজ করে না? আবার মনে হয় পরের গানগুলো বোধহয় ভালো হবে না, বা শুভ কিছুর জন্য আমার মনে হয় যে সেই পছন্দের গানটা দিয়ে শিল্পীরা বোধহয় সূচনা করতে পছন্দ করে। আসলে আমরা যারা গান করি, আমরা তো স্পিরিচুয়াল হ্যাপিনেসটা থেকে বেশি নিজেদের যে আমাদের যে ডেলিভারিটা বলেন বা যেটাই বলেন, এক্সপ্রেশন বলেন, আমরা চাই আমাদের একটা নিজের কনফিডেন্স লেভেল বা একটা আত্মতৃপ্তির জায়গাটাকে সামনে যদি প্রেজেন্ট করতে পারি, এটা যদি আমার ক্ষেত্রে মনে হয় খুব শ্রুতিমধুর, তাহলে দর্শকের ক্ষেত্রেও সেটা শ্রুতিমধুর হবে, আমি মনে করি সেটা। আপনার মৌলিক গান নিয়ে একটু কথা বলতে চাই শুরুতেই। সম্প্রতি তো আপনার একটা মৌলিক গান রিলিজ হয়েছে, ন্যান্সি আপুর সাথে আপনি করেছেন, আরেকটি প্রিয়াঙ্কা বিশ্বাসের সঙ্গে করেছেন। একটু যদি গানগুলো নিয়ে বলতেন। গীতিকবি দেলোয়ার আজুদা সরব, খুবই জনপ্রিয় একজন গীতিকবি। ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার জন্য খুব সুন্দর একটা গান করলো, আমি আর ন্যান্সি আপু এটাকে করলাম। আর গানটিতে সুর করেছেন রেজওয়ান শেখ, খুবই ভালো একটি গান।
গানের নাম নীল প্রজাপতি। অনুষ্ঠানে কোনো একটা ফাঁকে এই গানটাকে শুনবো? অবশ্যই শুনবো। গানটা রিলিজ তো হয়েছে, জি মিউজিক রিলিজ, ভিডিও আকারে জি কি রিলিজ, হয়েছে? হ্যাঁ ভিডিও করার কাজ চলতেছে, চলছে আর কি, এখন অডিও রিলিজ অলরেডি। আচ্ছা, মিউজিক ভিডিও নিয়ে কি প্ল্যান আছে? আসলে আপু আমার যে অ্যাম্বিশন সেটা হচ্ছে একটু সঙ্গীতে পৃষ্ঠপোষকতা করা, আর আমার একটা নিজস্ব সংগঠন আছে ব্লেসড কালচারাল একাডেমি নড়াইল, তো সেখানে আমি যথেষ্ট সবার ভালোবাসা পেয়েছি নড়াইলে, বিশেষ করে আমার এই বিজয় সরকারের গান বলেন, আর সেখানে নড়াইলে যারা সুবিধা বঞ্চিত যারা আছে গানের ক্ষেত্রে, অনেকে টিউশন ফি দিয়ে গান করার ক্যাপাবিলিটি থাকে না, আমি তাদেরকে চাচ্ছি যে তারা একটু গানের ক্ষেত্রে একটু প্রিভিলেজ পাক। আমি সেই সুবিধাটা, কারা গান শেখান? এটা যারা আমাদের নড়াইলের যারা উইলিংলি আসতে চায় তাদেরকে আমি শিখাই, প্লাস যাদের অনেক সময় হয় ঢাকার সাথে কানেক্টিভিটি থাকে না তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে আমি চাচ্ছি, এটা নিয়ে আমি কাজ করছি, যদিও শুরু করছি সবেমাত্র, এবং সেখানে আমাদের ঢাকা থেকে যারা খুব ভালো সঙ্গীত শিক্ষক তাদেরকে আমি সেলফ মোটিভেটেড হয়ে প্রমোট করি, এবং সেখানে আমার নড়াইলে আমি গান শেখানোর কাজ শুরু করছি, অনেকে সাড়া দিচ্ছে, আমি চাচ্ছি এটা নিয়ে সামনে খুব বেশি করে আমি কাজ করব। এত বড় একটা খরচ, এই খরচটা কিভাবে আসে? এটা আসলে কি আমার সংগঠনে অনেকে, কোনো অনুদান আছে কি? অনুদান বেসিক্যালি আমি নিজের থেকেই করি, আর আমার যারা মেম্বার আছে তারা কিছু পার্টিসিপেট করে। আসলে গানের লাইনে প্রমোট করার যদি ইচ্ছা থাকে আপু তাহলে করা যায়, এটা খুব বেশি এক্সপেন্সিভ না। গান শেখাতে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে এগুলো কেনা, প্লাস একটা ট্রেনার রাখা, একটা শিক্ষক রাখা, এগুলোতে খুব বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় না, যদি আন্তরিকতা থাকে। বলছিলেন যে আপনি একজন বিশেষ কর্মকর্তা, তারপরে একটি সংগঠন আপনি পরিচালনা করছেন, একই সাথে আপনি অভিনয়ও কিন্তু করছেন। অভিনয়ের পাশাপাশি নাটকে গান লেখা হচ্ছে, সুর করা হচ্ছে, যদি শুরুতে একটু অভিনয়টা নিয়ে জানতে চাই। আচ্ছা, অভিনয়তে কিভাবে আসা, আমার কালচারাল একাডেমি যে ব্লেজ আছে তার যে সেক্রেটারি গাজী আব্দুল মজিদ, সে একজন মিডিয়া পারসন, আমার বন্ধু নাটকের কাজ করে, নাটক এখন সে পরিচালনা করে দীর্ঘদিন। আমার বন্ধু আমাদের জনপ্রিয় মোস্তফা সরোয়ার ফারুকের ভাইয়ের সাথে কাজ করছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, ওকে আমি বিশেষ করে সাপোর্ট করি, এবং ওর কিছু টুকিটাকি ওর কিছু নাটকে আমি অভিনয় করার চেষ্টা করি আর কি। আচ্ছা, একদম শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা কলিজার দহন নাটক দিয়ে শুরু হয়েছে। কলিজার দহন নাটকে আমার বন্ধু আমাকে বলল তার কাছে একটা স্ক্রিপ্ট আছে, তো নাটকটার জন্য একটা টাইটেল সং দরকার, তা আমি নিজে একটা গান লিখলাম, আচ্ছা, তারপর সুর করলাম, আমি নিজেই ভয়েস দিলাম, এবং এই গানটার জন্য সামান্য কিছু যে এক্সপেন্স এটা আমি নিজের থেকে আমি করলাম, অ্যারেঞ্জ করলাম, পরে আমি ওকে গানটা করে দিলাম, ও খুবই পছন্দ করছে, গানটা নাটকে গেছে। ওই নাটকে আমি একটু ছোটখাটো ক্যারেক্টারে অভিনয় করছি, শুধু শখের জায়গা থেকে। যাই হোক, অভিনয় তো করা হয়েছে, এবং এই যে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন একজন গানের মানুষ হয়ে, আর অভিনয় করাও কিন্তু চারটেখানে কথা নয়। আসলে যেহেতু জব করি, আমার এই সাংস্কৃতিক চর্চাগুলো আমার রাতের বেলায় করতে হয় বেসিক্যালি। তার মানে হচ্ছে দিনের একদম শেষ ভাগটা হলেও যত ব্যস্তই থাকা হোক না কেন, যত ক্লান্তই থাকা হোক না কেন, সঙ্গীতের সাথে একটু চর্চা করতেই হবে, এর ভেতরে থাকতেই হবে। জি, আমার কলিজার দহন যে নাটকে যে আমার গানটা, আমি গানটা একটু শোনাতে চাই। অবশ্যই, আমরা এখনই শুনতে চাই। চরিত্রটা এমন ছিল যে লাস্টে একটা বিয়োগান্তক একটা বিষয় ছিল, যেমন আমরা আমাদের হিন্দু কাস্টে দেখেছি যে কাস্টে যে ডিফারেন্স থাকলে তাদের ভিতরে আসলে মিলনটা হয় না, খুব উঁচু বংশ নিচু বংশ এরকম একটা বিষয় ছিল। এই ভেদাভেদ নিয়ে আসলে লাস্টে যে নাটকের হিরো এবং হিরোইন দুইজনই চিতায় যায়, চিতায় গেলে তাদের যে মানে গার্জিয়ান, তারা তো বেসিক্যালি একটা কলিজার দহনে ভোগে, ঠিক এরকম একটা ক্যারেক্টার নিয়ে আমি গানটা করেছি আর কি, নাটকটা করে আমি একটু শোনাতে চাই। এক জনমে হইল না রে মধুর মিলন, জন্মদোষে ঝরে গেল দুইটি জীবন। এক জনমে হইল না রে মধুর মিলন, জন্মদোষে ঝরে গেল দুইটি জীবন। বেঁচে থেকে হলো বুঝি আমার মরণ, শৈব বল কেমনে বিধি কলিজার দহন, কলিজার দহন। সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই বংশ ভেদাভেদ প্রেমে তুচ্ছ সবিতাই ষড়রিপু করল দংশন জীবের জীবন শৈব বল কেমনে বিধি কলিজার দহন কলিজার দহন কলিজার দহন। টাইটেল সং ছিল, জি টাইটেল সং ছিল। সত্যি কথা বলতে গানটা শুনে আমার না দেখতে ইচ্ছে করছে নাটকটা। অবশ্যই নাটকটা দেখবেন। আর টাইটেল সংটা কিন্তু একটা নাটকের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ পুরো নাটকটার গল্প যেন সেই গানটার মধ্যে ফুটে ওঠে, সেভাবে কিন্তু গানটা রচনা করতে হয়। এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আসলে অনেক ভেবে অনেক রাত আমি নিজেই গানটা ভেবে নিজেই লিখছি, নিজেই সুর করেছি, নিজেই কণ্ঠ দিয়েছি। আশা করি গানটা খুব ভালো হবে। একদম। এরপরে কি লেখালেখি চলমান আছে এখন? জি আপু, আমি কিছু লেখালেখি করি ছোটবেলা থেকেই। আমার নিজস্ব কিছু মৌলিক গান আছে, এটা আমি নিজেই লিখছি, নিজেই সুর করছি। এগুলো আমি অলরেডি বিভিন্ন প্রোগ্রামে করে থাকি আর কি। এগুলোকে আস্তে আস্তে রিলিজ করার কি প্ল্যান আছে? নিজেই করার ইচ্ছে আছে নাকি অন্য কাউকে দিয়ে করানোর ইচ্ছা আছে? এটা আসলে আমি অডিও তো মেক করছি এখন কেবল, এরপরে ভিডিও ভার্সনের কাজ চলমান আছে। এগুলো আস্তে আস্তে আমার চ্যানেলে আসবে, বিভিন্ন জায়গায় আমি এটাকে পাবলিশ করব। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন অনেকে পেজ ক্রিয়েট করে কিংবা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে নিজস্ব কন্টেন্ট দিতে পারছে, তো আপনার কাছে ব্যাপারটা কেমন মনে হয় যে নিজেকে তুলে ধরবার জন্য এই প্ল্যাটফর্মগুলো আসলে কতটা উপকারী? সবারই কিছু কিছু ট্যালেন্ট থাকে, তো ওইটাকে আমি ইজিলি আমি ভিজুয়ালাইজ করতে পারছি এবং আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারছি। এই বিষয়টা কিন্তু আমার কারো দ্বারস্থ হওয়া লাগতেছে না। এই বিষয়টা আমি অবশ্যই এনকারেজ করি, এটা হওয়া উচিত। তাহলে হবে বিভিন্ন ট্যালেন্ট খুব ইজিলি পাবলিশড হবে। একদম। সোশ্যাল নেটওয়ার্কিং আমাদেরকে এটাই দিচ্ছে, এটা ভেরি মাচ অ্যাক্সেসিবল টু। একদম শেষের দিকে চলে এসেছি, আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই। আপনি অনেক ব্যস্ততম সময় পার করছেন, তারপরেও আপনি আমাদের আজকের আয়োজনে সময় দিয়েছেন। আপনার মাধ্যমে আমরা সুন্দর একটা সময় দর্শকদেরকে উপহার দিতে পারলাম। অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা শেষ গানটি শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ কল্যাণময় হোক। এবারে গান বিজয় সরকারের তুমি জানো না রে প্রিয় গানটা করে বিদায় নিচ্ছি। শুনি আমরা। ও তোমায় প্রথম যেদিন দেখেছি, আমার মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, আহা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু বায়ুবাই, ফুল বনে পুলকেরি আলপনায়। ও সেই মধুর মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে, মধুর মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে, করেছিলাম যে যামিনী যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।